আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সর্বোচ্চ আদালতের রায়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। দলের নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়ে আদালত ন্যায় পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করেছে বলে জানান জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। ইতিপূর্বে সাজানো পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত বিচারিক হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জামায়াত আমির বলেন, এই মামলায় আন্তর্জাতিক এবং দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। নেতৃবৃন্দকে খুন করতে সরকার এবং বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ইতিপূর্বে সীমাহীন জাল জালিয়াতি এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে এসব মামলা পরিচালনা করা হয়েছে। এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। এর পাশাপাশি এমন পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করা হয়েছিল যে এই পরিবেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সামান্য সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে সচিবালয়ে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মচারীরা। আজকের মতো বিক্ষোভ স্থগিত করলেও অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আগামীকাল সকাল 11টায় আবারও বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন তারা। সকাল থেকেই সচিবালয় ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মোতায়েন রয়েছে সোয়াট এবং বিজিবি সদস্যরা। কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী ছাড়া অন্য কাউকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাংবাদিকরাও সকালে প্রবেশ করতে পারেননি। অন্যদিকে সচিবালয়, এনবিআর সহ দেশে থাকা দুর্নীতিবাজ এবং ফ্যাসিবাদের সহযোগী আমলাদের উৎখাতে ফ্যাসিবাদ উৎখাত যাত্রা কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। সচিবালয়ে মঙ্গলবার সব ধরনের দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে বলে সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বাট যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই দোসররা ভিতরে আন্দোলন করছে, আমাদের রাষ্ট্রের জনগণদেরকে জিম্মি করছে। যদি সচিবালয়ে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করো, তোমাদের বিরুদ্ধে আগামী কাল থেকে তোমাদের ছেলে মেয়ে, তোমাদের পরিবারদেরকে সকলকে কালো তালিকা করা হবে। সচিবালয়ে পাল্টাপাল্টি বিক্ষোভের খবর জানতে আমরা যাচ্ছি সেখানে আমাদের সহকর্মী রকুন উদ্দিনের কাছে। রকুন, সচিবালয়ের ভেতরে এবং বাইরে এখন কেমন দেখছেন পরিস্থিতি? মিতা, আসলে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 1:15টার দিকে গণমাধ্যম কর্মীদের আজকে সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়। প্রবেশ করে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ে আজকে আসলে যে প্রাণ চাঞ্চল্য থাকে সেটি তেমন নাই। তার একটি কারণ হতে পারে আজকে যেহেতু কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আর এর বাইরে যারা কর্মকর্তা এবং কর্মচারী আছেন তাদের ভিতরে কর্মকর্তারা প্রবেশ করেছেন সকাল থেকে এবং তারা কাজ করছেন, কিন্তু কর্মচারীরা তার যে সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ যেটি গেল বৃহস্পতিবার খসড়া অনুমোদন হয়, তারপর রোববার যেটি প্রজ্ঞাপন আকারে জারি হয়, সেটি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিলেন। চতুর্থ দিনের মতো আজকেও আন্দোলন হয়েছে, বিক্ষোভ কর্মসূচি হয়েছে। সেখান থেকে তারা ঘোষণা দিয়েছেন এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তো তখন গণমাধ্যম কর্মীরা ভেতরে ছিলেন না। পরবর্তীতে আমরা তাদের নেতাদের সাথে কথা বলেই তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই আইন বা অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং এটিকে তারা কালো আইন হিসেবে অভিহিত করছেন। এবং তারা আমাদেরকে জানিয়েছেন সচিবালয়ে যত সংগঠন ছিল কর্মচারীদের সবাই মিলে এখন একটি সংগঠন হয়েছে এবং সেটির নাম দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম, এবং এই ফোরামের ব্যানারে এখন থেকে তারা কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে বেলা 2টোর পরে ভূমি সচিবের সাথে তাদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকের পরে আসলে কোনো কিছু যদি সিদ্ধান্ত আসে সরকারের পক্ষ থেকে তারা তখন হয়তো নতুন কোনো কর্মসূচি দিবেন। এর বাইরে তাদের যে আন্দোলন বা কর্মসূচি সেটি চলমান থাকবে, অর্থাৎ আগামীকাল আবারও তারা বেলা 11টায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের ভেতরেই। আর নিরাপত্তা
নিরাপত্তার কথা যদি বলি, সেটি সকাল থেকেই আসলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল সচিবালয়ের চারপাশকে কেন্দ্র করে। সচিবালয়ে 5টি প্রবেশপথ আছে ঢোকার, এর মাঝে 2টি প্রবেশপথ খোলা ছিল এবং সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখেছি। পুলিশের বিশেষ দল, সোয়াত থেকে শুরু করে র্যাবের টহল দল, এপিবিএন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিয়মিত সদস্য, তারা সবাই উপস্থিত ছিলেন এই ফটকগুলোতে এবং সেখানে আসলে শুধুমাত্র কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। একই সাথে আমরা যেটি দেখেছি যে সচিবালয়ের যে মূল ফটক, তার বিপরীত দিকে জুলাই মঞ্চের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি চালানো হয়েছে। তারা গতকাল রাত থেকেই ছিলেন, তাদের সাথে দুপুরের দিকে এসে যোগ দেয় আরও বেশ কিছু লোকজন। তারা এখনও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, আওয়ামী লীগ আমলে যেসব আমলারা সুবিধাভোগী ছিলেন তারাই এখনও সচিবালয়ে আছেন এবং তাদেরকে যেন চিহ্নিত করে তাদেরকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়। তো সব মিলে মিতা এই হলো সচিবালয়ের পরিস্থিতি। জানছিলাম সচিবালয়ের ভেতরে এবং বাইরের সবশেষ পরিস্থিতির খবর। এনটিভির তেজগাঁও স্টুডিওতে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আরাফাত ইসলাম। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। আরাফাত, অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে চলা এবার 16তম বারের মতন এনটিভি এবং এফবিসিসিআইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট ভাবনা বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই, এবং আজকে রাত 8টায় সরাসরি সম্প্রচারিত হবে এনটিভির পর্দায় অনুষ্ঠানটি। এনটিভির এই অনুষ্ঠানের ঘিরে যে প্রস্তুতি প্রায় সকল আয়োজনই সম্পন্ন হয়েছে। এখন মূলত শেষ মুহূর্তের যে সকল প্রস্তুতি সেটি সেরে নেওয়া হচ্ছে এবং আমার পেছনে যদি দেখতে পাচ্ছেন যে মূল যে সেটটি বা মঞ্চটি রয়েছে সেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। এখন মূলত চেয়ার টেবিলগুলো সাজানো হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তৃণমূল বা প্রান্তিক পর্যায়ের যারা কৃষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং জনসাধারণ রয়েছেন, তাদের যে বাজেট বিষয়ক যে মতামত এবং চা পাওয়া সেগুলো কিন্তু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হয় এবং অনুষ্ঠানে আমন্ত্রিত সরকারের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক থেকে শুরু করে বিভিন্ন সেক্টরের যারা আমন্ত্রিত অতিথি থাকেন, অর্থনীতিবিদ, ব্যবসায়ী সংগঠন এবং রাজনীতিবিদ, তাদের কাছে কিন্তু এই মতামতগুলো তুলে ধরা হয় এবং একই সাথে আজকের অনুষ্ঠানের যারা প্যানেল অতিথি রয়েছেন তারা কিন্তু তাদের বাজেট ভাবনা তুলে ধরবেন। আসন্ন বাজেটে কোন খাতে এবং কোন বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা যেতে পারে এবং প্রস্তাবিত বাজেটের পর যে মূল বাজেট রয়েছে সেটিতে আসলে কোন বিষয়গুলোতে আসলে বেশি ফোকাস করা উচিত সেটি কিন্তু তুলে ধরা হবে এবং অনুষ্ঠানটি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং দর্শক জনপ্রিয়তার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারের যারা স্টেক হোল্ডার, একই সাথে এই অর্থনীতির সাথে যারা অংশীজন রয়েছেন তারা কিন্তু তাদের মতামত তুলে ধরেন। এবং আপনাকে জানিয়ে রাখি, এবারের যে আসন্ন বাজেটটি রয়েছে সেটি কিন্তু সংকোচনমূলক বাজেট করা হচ্ছে, যার প্রস্তাবিত আকার ধরা হয়েছে 7,90,000 কোটি টাকা, যেটি চলতি অর্থ বছরের বাজেট থেকে প্রায় 7,000 কোটি টাকা কম। তো সব মিলে যেটি এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ প্রস্তুতির খবর, সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং রাত 8টায় এনটিভির যারা দর্শক রয়েছেন তাদেরকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে জানছিলাম কেমন বাজেট চাই অনুষ্ঠানের প্রস্তুতির সবশেষ খবর। মার্কিন টেল ব্যাংক অর্থনীতির খবর। চলতি অর্থবছরে দেশে নতুন বিনিয়োগের পরিমাণ খুবই কম উল্লেখ করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির দাবি, বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2024-25 অর্থবছরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির পর্যালোচনা উপস্থাপনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করে সংস্থাটি। চলতি অর্থবছর শেষে রাজস্ব আহরণে 1,05,000 কোটি টাকা ঘাটতি হবে বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক। সরকার এই ঘাটতি ব্যাংকিং খাত থেকে সংগ্রহ করার চেষ্টা করবে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বেসরকারি পর্যায়ে ঋণ প্রবাহ সংকুচিত করবে বলেও উল্লেখ করেন তিনি। এসব সংকট সমাধানে সরকার বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল খুব একটা দেখা যাচ্ছে না বলে জানান সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। কনকা ফ্রিজ প্রেজেন্টস কোরবানি পশুর হাটের খবর। ঈদুল আজহাকে ঘিরে চাঁদপুরের সবচেয়ে বড় পশুর হাট জমে উঠতে শুরু করেছে। ক্রেতা বিক্রেতা আর পশুর আগমনে সরগরম পুরো হাট এলাকা। জেলার সফরমালী বাজারের এই হাটে চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর সহ আশপাশের জেলার গরু বিক্রির জন্য নিয়ে আসা হয়। ঈদের বেশ কিছুদিন বাকি থাকায়
ক্রয় বিক্রয় কিছুটা কম হলেও বাজার দর দেখতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বড় গরুর পাশাপাশি বিভিন্ন জাতের গরু ছাগলে বেচা বিক্রি করছেন ব্যবসায়ীরা। বলছেন লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা আসছেন গরু দেখার জন্য। আবার অনেক ছোট ব্যাপারীও এসেছেন, তারা এই হাট থেকে পশু কিনে ঈদের আগে নিজ এলাকায় নিয়ে বিক্রি করবেন। তবে এই হাটে দেশীয় ছোট ও মাঝারি সাইজের ষাঁড়ি বেশি। কোরবানির পশুর পর্যাপ্ত চাহিদা থাকলেও দাম না পাওয়ার অভিযোগ করছেন ব্যবসায়ীরা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।